ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। জানাবো জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দাবিতে মাঠে নামছে জামায়াত। এদিকে জনগণ জুলাই সনদের বিপক্ষে ভোট দিলে কি হবে, প্রশ্ন রাশেদ খানের। জানাবো অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে হয়নি, বলছেন আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদের আইন ভিত্তি এখন 18 কোটি মানুষের দাবি, বলছেন জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপে পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির নেতারা। গতকাল বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে এই বৈঠক হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এই দুই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। নজরুল ইসলাম খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। এইসব বিষয়ে তারা বেশ আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা মনে করি সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। পিআর নিয়ে আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, পিআর এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু নয়, কারণ আপনি যদি রাজিও হন এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পর। আমরা আলোচনা করেছি আসন্ন নির্বাচন নিয়ে। পিআর দাবিতে বিভিন্ন দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি, একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কবে আমরা পিআরের আলোচনা শুরু করলাম? জুলাই আগস্টের আন্দোলনে কি পিআরের দাবি ছিল? খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচন এবং গণতন্ত্রের দিকে যাত্রার ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট। তারা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এই ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি, আমাদের ভূমিকা কি হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেগুলো আলোচনায় এসেছে। নজরুল ইসলাম খানের নেতৃত্বের প্রতিনিধি দলে এছাড়া ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দাবিতে মাঠে নামছে জামায়াত। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। রাজনীতিতে জামায়াতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করবে। 3 দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। জামায়াত ছাড়া দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাপ্পা। জনগণ জুলাই সনদের বিপক্ষে ভোট দিলে কি হবে, প্রশ্ন রাশেদ খানের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিশেষজ্ঞরা জুলাই জাতীয় সনদ সংবিধানে অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়ে মত দিয়েছেন। আবার তারা বলেছেন, চূড়ান্ত বাস্তবায়ন করার জন্য গণভোট লাগবে। গণভোটের মাধ্যমে যদি জনগণ এটাকে রিসিভ করে তাহলে শুধুমাত্র জুলাই জাতীয় সনদ গৃহীত হবে। এখন আমার প্রশ্ন, যদি জনগণ এটাকে রিসিভ না করে, জুলাই জাতীয় সনদের বিপক্ষে ভোট দেয়, সেক্ষেত্রে কি হবে? তিনি বলেন, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শুরু করেছে। আজ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞের সর্বসম্মত চূড়ান্ত অভিমত সেটা আমাদের সামনে তারা উত্থাপন করেছে। তারা বলেছেন যে এটা একটা খসড়া অভিমত। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দোসররা হয়তো অংশ নিতে পারবে না, কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যারা এই সরকারকে মানে না, যারা জুলাই জাতীয় সনদকে মানে না, তারা কি করবে? তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদের বিপক্ষে ভোট দেবে।
আবার মনে করেন যে ঐকমত্য কমিশনে যারা সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না, তারা কোন দিকে ভোট দেবে। সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ নিয়ে তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছেন, এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন। রাশেদ খান বলেন, রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না, সেই বাস্তবতা নেই। আমার কাছে মনে হয়েছে সরকার এটাকে উস্কে দিচ্ছে। সরকার চাইলে কিন্তু খুব সহজে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। তিনি বলেন, সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই সনদ কোনোভাবেই বাস্তবায়িত হবে না। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা যারা আলোচনা করছি তাদের কোনোভাবে ঐকমত্য পৌঁছানো সম্ভবপর নয়। আমরা হয়তো আংশিক ঐকমত্যে আসতে পারি, শতভাগ ঐকমত্যে কি আমরা আসতে পারবো? এই যে 6 মাস আলোচনা হলো, কোনো মীমাংসায় আসতে পারেনি। আবারও 3য় দফায় সময় বাড়ানো হয়েছে। এভাবে যদি সময় বাড়তে থাকে এবং নির্বাচন যদি ডিলে হয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আমাদের ভেতরে বিভাজনের সুযোগে ফিরে আসবে। তিনি আরও বলেন, এখন সবকিছু সরকারের হাতে, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন আমাদের এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে। অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে হয়নি, বলছেন আইন উপদেষ্টা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করেছে তা পরবর্তী সরকার ধরে রাখলে দেশের সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। তিনি বলেন, আমরা প্রায় শুনি, আপনি কি করেছেন, আমি কি করছি, তা আমার কাজের মধ্যে দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো দিনও হয়নি। আইন উপদেষ্টা বলেন, নতুন এই ব্যবস্থায় অনেক বিরোধ মামলা ছাড়াই কম সময় ও কম খরচে সমাধান হবে। এখন থেকে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মামলা পূর্ব মধ্যস্থতার দ্বারস্থ হতে হবে। প্রয়োজনে পরে আদালতে মামলা করা যাবে। আসিফ নজরুল বলেন, আমরা সিভিল আদালত, ক্রিমিনাল আদালতকে আলাদা করেছি যাতে সিভিল আদালতে মামলার নিষ্পত্তি বাড়ে ও দ্রুতগামী হয়। এটা বাংলাদেশে আগে করা হয়নি। মামলার জট কমাতে মধ্যস্থতা বাধ্যতামূলক কার্যক্রম চালুর উদ্যোগকে ন্যায় বিচার প্রাপ্তিতে দরিদ্র মানুষের জন্য অপূর্ব সুযোগ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সুনির্দিষ্ট 11 ধরনের আইনের জন্য মামলা দায়েরের আগে লিগ্যাল এইডে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে সমাধান না হলে আদালতে যেতে কোনো বাধা থাকবে না। এছাড়া লিগ্যাল এইডের দায়িত্বে থাকতেন একজন সিনিয়র সহকারী জজ। এখন থেকে এই দায়িত্বে থাকবেন সিনিয়র যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। অল্প সম্মানী নিয়েও অবসরপ্রাপ্ত বিচারকরা এই প্রজেক্টে অংশ নিয়েছেন বলে তাদেরকে ধন্যবাদ জানান উপদেষ্টা। মামলার জট কমানো ও মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্য তুলে ধরে আসিফ নজরুল বলেন, আমাদের বিশ্বাস এটি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে মামলার জট অনেকটাই কমবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র জানায়, পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণ-পোষণ, বাড়ি ভাড়া, যৌতুক সহ 8টি আইনে মামলা দায়েরের পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি এখন 18 কোটি মানুষের দাবি, বলছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি এখন 18 কোটি মানুষের দাবি। এই সনদটি নির্বাহী আদেশের মাধ্যমে জারি করা হোক এবং প্রয়োজনে গণভোটের আয়োজন করা হোক। তবে এই গণভোট অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে হবে, নির্বাচনের পরে নয়। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যদি সরকার জুলাই সনদের বাস্তবায়নে দেরি হয় তাহলে জনগণ স্বাভাবিকভাবেই আবারও রাস্তায় নেমে আসবে। মাওলানা রফিক ইসলাম 1990 সালের গণ অভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্তির উদাহরণ টেনে বলেন, ক্ষমতায় থাকা দলগুলো সেটি যথাসময়ে বাস্তবায়ন করেনি। পরে আন্দোলনের মাধ্যমেই তা সংবিধানে যুক্ত হয়। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল বিচারপতি খায়রুল হকের রায়ের মাধ্যমে, যা ছিল আদালতের রায়ে প্রভাবিত একটি সিদ্ধান্ত। তাই বিচার বিভাগকে আবার বিতর্কের মুখে না ফেলে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, ঐকমত্য কমিশন একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 4টি বিকল্প নিয়ে কাজ করছে, যার মধ্যে কমিশন সংবিধান আদেশের প্রস্তাবটি সমর্থন করেছে। এই আদেশের মাধ্যমে জুলাই সনদের 22টি আর্টিকেল বাস্তবায়িত হতে পারে। এটি আইনিভাবে সবচেয়ে শক্তিশালী ভিত্তি। হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করার এখতিয়ার সংসদের নেই এবং এ ধরনের পরিবর্তন করতে হলে অবশ্যই গণভোটের প্রয়োজন হয়।
প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।